ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোলাইমান আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের 6 মাসের অধিক সময় চলে গেল, এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি এবং দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি সেটার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটুকু সরকার সফলতা দেখিয়েছে বা সফলতা দেখাচ্ছে, সেটাই আজকে আলোচনার বিষয়। সরকার গঠনের পর থেকেই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার শতভাগ সফল হয়েছে বলা যাবে না, কেননা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে একটা ভঙ্গুর অবস্থা ছিল। আমরা মনে করেছিলাম সরকার একটা অভিযান চালাবে, সেই অভিযানের মাধ্যমে প্রত্যেকটা সেক্টরে যে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী রয়েছে, যারা অন্ধভক্ত, তারা প্রশাসনকে যেভাবে জিম্মি করে রেখেছে সেটার একটা অবসান ঘটবে। কিন্তু দেখা যাচ্ছে সরকার এক্ষেত্রে দুর্বলতারই পরিচয় দিয়েছে। ফলে সরকারের দুর্বলতার সুযোগে ওরা ঘুষ দুর্নীতিতে এখনও নিমজ্জিত রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে একটা উন্নতির একটা আশা আকাঙ্ক্ষা ছিল জনগণের মাঝে, কারণ জনগণের এটা একটা প্রত্যাশিত সরকার ছিল, জনগণের আকাঙ্ক্ষার সরকার। জনগণ 5ই আগস্টের সেই রক্ত দিয়ে, সেই জীবন দিয়ে এই সরকারকে এনেছিল একটি গণতান্ত্রিক সরকার কায়েমের লক্ষ্যে। কিন্তু সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এই যে আজ পতিত সরকারের সমর্থকরা কোটি কোটি ডলার ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে এবং অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে দল, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ 20 বছর ধরে ক্ষমতায় নেই, তাদের কর্মী সমর্থকরা চাঁদাবাজিতে নেমে পড়েছে এবং বিভিন্ন ধরনের অপকর্মে নেমে পড়েছে। সেটার ক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠিন থেকে কঠিন ব্যবস্থা গ্রহণ করছেন। এই পর্যন্ত 3 থেকে 4 হাজারের মতো লোককে বহিষ্কার করেছেন, কিন্তু সরকারের দায়িত্ব ছিল তাদেরকে গ্রেফতার করে আইনের আওতা আনা। কিন্তু সরকার কি তাদের বিরুদ্ধে সে ব্যবস্থা গ্রহণ করেছে? আমরা পত্রপত্রিকার মাধ্যমে যে জানতে পারছি, সেটা গ্রহণ না করার ফলেই সেই দুর্বলতার সুযোগ আজ সমাজের প্রতিটি স্তরে আমরা দেখতে পাচ্ছি। আসা যাক দ্রব্যমূল্য। আজ প্রথম রমজান, সরকার এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কতটুকু সফলতা বা কতটুকু ব্যর্থতা পরিচয় দিয়েছে সেটা আজকে আলোচনার বিষয়। আজকে চাউল থেকে শুরু করে ডাল এবং ইফতার সেহরির সাথে সংশ্লিষ্ট যে আমদানি পণ্যগুলো রয়েছে সেগুলো বেড়ে চলেছে। আজকে ভোজ্য তেল তো নাগালের বাইরেই, ক্রয় ক্ষমতার বাইরেই ক্রমে চলে যাচ্ছে। সরকার বলছে এটা নিয়ন্ত্রণে আসবে, কিন্তু সরকারকে ভেবে দেখতে হবে যারা অতীতে এই তেল আমদানি করত তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছিল, ফলে তারা জিম্মি করে দেশটাকে একটা কালো বাজারির হাতে তাদের নিয়ন্ত্রণ
ছিল বিধায় দেশের জনগণ তাদের কাছে জিম্মি হয়েছিল। এটা সরকারকে স্ক্রুটিনাইজ করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এবং আমরা যেহেতু সাধারণ জনগণ, আমরা বুঝতে পারছি না কারা এই বাজার নিয়ন্ত্রণ করছে। সরকারই জানে, কারণ সরকার লাইসেন্স দিয়ে থাকে। ওরা এই ডাল, তেল, আটা, সুজি, চাউল, এই ধরনের যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে, যেগুলো রমজান বা রোজা কেন্দ্রিক বা মুসলমানদের এই যে পবিত্র একটা মাস আজ শুরু হয়েছে সেটার সাথে জড়িত, সেই দ্রব্যগুলো তারা হঠাৎ করে বাড়িয়ে দেয়। এই বাড়ানোর পেছনে কারা দায়ী, সেটাকে সরকারকে ফাইন্ড আউট করতে হবে এবং সরকারকে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নিতে হবে। সরকারের দেখা যায় এখনও পর্যন্ত সরকারের অনমনীয় ভাব বা দুর্বলতা জনমনে একটা খুবই সঞ্চার সৃষ্টি করেছে। যদিও সরকারের পক্ষে এখনও জনসমর্থন রয়েছে, সরকারের উচিত হবে যারা দুর্নীতির সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, ডাকাত, ছিনতাই, চুরি, রাহাজানি, হত্যা, এগুলোর সাথে জড়িত, তাদেরকে শুধু ডেভিল হান্ট করে ক্ষান্ত হলে চলবে না। তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং স্পেশালি বা বিশেষ করে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে। পুলিশ বাহিনীর মধ্যে এখনও সেই আওয়ামী প্রেতাত্মা বা আওয়ামী জঙ্গি লীগের যারা নিয়োগকৃত কর্মকর্তা তারা রয়ে গেছে, যার ফলে সরকারের নির্দেশ পালনে তারা মাঠ পর্যায়ে সম্ভবত অনীহাই দেখাচ্ছেন। সেক্ষেত্রে সরকারকেই, যিনি দায়িত্বে রয়েছেন তাকেই এক্ষেত্রে শুধু বক্তব্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বক্তব্যের পাশে জনগণ দেখতে চায় তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জামায়াত ইসলাম, হোক সে অন্য অন্য রাজনৈতিক দল। তারা যদি এর সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠিন ব্যবস্থা নিতে হবে। একটা অভিযান যেহেতু পরিচালনা হচ্ছে, সেই অভিযানকে কার্যকর করার জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টার দপ্তরকেই এক্ষেত্রে ইফেক্টিভ ভূমিকা পালন করতে হবে বা কার্যকরী পদক্ষেপ নিতে হবে, যাতে রমজানে যে দ্রব্য সামগ্রী রয়েছে সেগুলো সহনীয় পর্যায়ে রাখা যায়। এবং পাশাপাশি টিসিবিকে কার্যকর করতে হবে। আমদানি যদি না থাকে, সরকারকে আমদানির সুযোগ সৃষ্টি করতে হবে এবং টিসিবিকে কার্যকরী করে আমদানি করে সেই পণ্যগুলো জনগণের মাঝে সরবরাহ করতে হবে সঠিক মূল্যে এবং ন্যায্য মূল্যে। আর যারা সরকারকে বেকায়দা ফেলার জন্য বিদেশে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ওরা সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যাদের হাতে রয়েছে এই দেশের 18 কোটি জনগণের রক্তের দাগ, এখনও মায়ের কান্না শুকায়নি, এখনও বোনের শোক, সেই নববধূর যে শোক এখনও মুছে যায়নি। তারা তাদের সেই কুকীর্তি, তাদের সেই যে বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে প্রতিবেশী দেশকে সুযোগ দেওয়ার যে একটা প্রতারণামূলক জিম কাম করেছিল, সেটার প্রতি তাদের এখনও পর্যন্ত দুঃখবোধ আসেনি, অনুশোচনা নেই। এতগুলো লোককে হত্যা করেছে, সেই হত্যারও কখনো তাদের সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সেইটার বিষয়ে সে দুঃখ প্রকাশ করে। উপরন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তার কর্মী সমর্থকদের সে উস্কে দিচ্ছে। এই বিষয়ে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সরকার কাঠামোকে কিভাবে শক্ত রাখা যায় সে বিষয়ে সরকারকে আর কঠিন থেকে কঠিন ভূমিকা পালন করতে হবে। অন্যথায়
আমাদের যে প্রত্যাশা একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, একটি স্বাধীন চেতা রাষ্ট্র ব্যবস্থা, সেটা ভঙ্গুর দিকে যাবে। আমরা মনে করি যারাই এই মাদকদ্রব্যের সাথে জড়িত, যারাই এই বাজার কারসাজির সাথে জড়িত, তারা যদি কোটটাই পড়েও থাকে, তাদের বিরুদ্ধে সরকার কঠিন থেকে কঠিন ব্যবস্থা গ্রহণ করে এই জাতিকে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পথেই নিয়ে যাবে। কারো প্রতি দুর্বলতা দেখালে চলবে না, কারণ বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, তারা ২০ বছর যাবৎ এই গণতান্ত্রিক আন্দোলনের জন্যেই, গণতান্ত্রিক আন্দোলন করে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্যেই তারা আজও পর্যন্ত লড়াই করে যাচ্ছে, এবং তারা সেই গণ অভ্যুত্থানে পর এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়ে আসছে, এখনও সমর্থন দিয়ে আসছে। সরকারের ইতিবাচক ভূমিকা এবং 18 কোটি জনগণের পালস অনুভব করেই সরকার যে কোনো ধরনের পদক্ষেপ নেবে বলে আমি মনে করি, এবং সরকারের সমালোচনা থাকবেই। সরকারকে সেই সমালোচনা নিয়েই জনগণের জন্য কাজ করে যেতে হবে, এবং একটি গণতান্ত্রিক ধারা কীভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যায়, সেই রোড ম্যাপের দিকেই সরকার আগাবে। তার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, ঘুষ, সরকার প্রশাসন যন্ত্রে যেভাবে আওয়ামী ক্যাডাররা, বিশেষ করে ১.৫ দশকে যাদেরকে নিয়োগ দিয়েছিল বিশেষ ক্যাডারের মাধ্যমে, তারা এখনও পর্যন্ত তাদের জাল বিস্তার করে রেখেছে। সেই জালগুলোকে ছিন্ন করে সরকারকেই একটি কল্যাণমুখী রাষ্ট্রের দিকে নিয়ে যেতে হবে, একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো দাঁড় করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই প্রশাসন যন্ত্রে যারা নিজেদেরকে কর্মকর্তা হিসেবে দাবি করে থাকেন, যাদেরকে নির্লজ্জভাবে সেই শেখ হাসিনা 15.5 বৎসর তাদের নিজস্ব লোক নিয়োগের মাধ্যমে কর্মকর্তা বসিয়ে একটি রিজিম কায়েম করেছিল, এবং তারা এখনও প্রশাসন যন্ত্র রয়ে গেছে। এই প্রশাসন যন্ত্রকে গভীরভাবে উপলব্ধি করে সরকারকে এগোতে হবে, অন্যথায় সরকারের জন্য ভয়ঙ্কর বিপদ ধেয়ে আসবে বলে আমি মনে করি। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারের নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণের মাধ্যমে যখন জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, তখনই কিন্তু জনগণ রাস্তা নেমে তার বুক পেতে দিয়েছিল। কারো বোন হত্যার শিকার হয়েছে, কারো ভাই হত্যার শিকার হয়েছে, কারো শিশু হত্যার শিকার হয়েছে, কখনো বা স্নাইপারের মাধ্যমে গুলি করে হত্যা করেছে সেই বাংলাদেশের ছাত্র জনতার উপর। তাই সেটা এখনও ভুলে যায়নি বাংলাদেশের 18 কোটি জনগণ, এখনও রক্তের দাগ শুকায়নি। তাই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নতির ক্ষেত্রে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, এবং দ্রব্যমূল্য কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে সমালোচনা আমরাই করব, সমালোচনা জনগণই করবে। সেই সমালোচনাকে ইতিবাচক নিয়ে সরকারকেই সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে কীভাবে সেই বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা যায়, আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করা যায়, সেই ক্ষেত্রে সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে হবে।